আজকের আমরা গ্রাফের এক্সারসাইজগুলো করব আমাদের পাঠ্য বই থেকে, যেটা কোষে দেখি 3.1, সেই 3.1 চ্যাপ্টারটাকে আমরা আজকের আলোচনা করব। প্রথমে বলছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে আছে লিখি। খুবই সহজ এগুলো। প্রথমে কিছু আমাদের এখানে বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলোর অবস্থানটা আমাদেরকে দেখাতে হবে এবং সেটা উপরে আছে এক্স অক্ষের উপরে না নিচে সেটাকেও আমাদের বলতে হবে। প্রথম বিন্দুটা হচ্ছে 3-2, তাহলে এটা আমাদের মূল বিন্দু ও আমি দিয়ে দিলাম। এখান থেকে আমরা প্রথমে 3+3 এক্স অক্ষ বরাবর আমরা যাব, এক্স অ্যাক্সিস বরাবর আমরা যাব। তাহলে এটা 0 থেকে শুরু হচ্ছে 1 2 3। এরপরে দেখো -2 আছে, মানে ওয়াই সাইডে আমরা -2 যাব, মানে আমরা নিচে নামতে হবে 1 2। তাহলে এখানে আমরা বিন্দুটা পেলাম। আমরা একটু বিন্দুটাকে দেখানোর জন্য এরকম গোল করে দিলাম। এটা স্থানাঙ্ক হবে 3 -2। পরেরটা আছে -4 2। এবারে এক্স অক্ষ বরাবর আমাদের যেতে হবে -4, 1 2 3 4, আর আছে +2, উপরে যাব 1 2। এটা এসে গেল -4 2। পরেরটা আসবে 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমরা পেয়ে গেলাম এখানে। এটা এসে যাবে 4 5। তারপরেরটা আছে -5 -5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এরপরে আছে -2 7, -2 1 2, তারপর 7 প্লাসের 7, 1 2 3 4 5 6 7। এইটা এসে গেল 7, -2 7। তারপরে আছে 7 -7, 7টা আমরা ডান দিকে যাব, 1 2 3 4 5 6 7। আবার উপরে -7, 1 2 3 4 5 6 7। আমরা এসে গেলাম এখানে আমাদের -7, তার মানে 7 -7। এরপরে আসছে 0 9। এটা ইন্টারেস্টিং। 0 মানে এক্স হচ্ছে 0, আর 9 মানে শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যাব, যেটা কিনা +9। 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9 এখানে পাবো। 0 9। পরেরটা আছে দেখো 0 -9। একই রকমভাবে এটার আমরা উপরের দিকে গিয়েছি, ওটা নিচের দিকে আসবে। 0 x 0, এখানে 0 হলো 1 2 3 4 5 6 7 8 9। একদম এই যে আমি অ্যারো দিয়েছি, এইটার একেবারে টিপ যেটা অ্যারোটা সেখানে আসবে 0 -9। তাহলে এবারে আমরা বলি যে কোনটা কোন দিকে অবস্থিত। যেমন প্রথমের যে বিন্দুটা লিখেছি এটা এক্স অক্ষের নিচের দিকে আছে। দ্বিতীয় বিন্দুটা ছিল এইটা, সেটা আছে এক্স অক্ষের উপরে। চতুর্থ বিন্দু 4 5, এইটা আছে এক্স অক্ষের উপরে। তারপরেটা -5 -5, এটা আছে এক্স অক্ষের নিচে। -2 7, এটা আছে এক্স অক্ষের উপরে। 7 -7, এটা এক্স অক্ষের নিচে। এটা এক্স অক্ষের উপরে, এটা এক্স অক্ষের নিচে। আবার দ্বিতীয় অঙ্কটা বলেছে একই রকমভাবে কিছু বিন্দু স্থাপন করব এবং সেগুলো ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটাকে আমরা দেখাবো। প্রথমে আছে 5 -7, 5 1 2 3 4 5। তারপরে আসবে -7, 1 2 3 4 5 6 7। এরপরে আসবে -8 -4, 1 2 3 4 5 6 7 8। এটাও একদম এই টিপে এলো 8। তারপরে -4, 1 2 3 4, এই বিন্দুটা এখানে আসবে -8 -4। তারপরে আসবে 4 3, এই 4 এলো, 3 এই এলো, 4 3। -6 2, এটা আসবে -6, তারপরে 2। এরপরে আসবে 11 3, 11 আমি ধরে নিচ্ছি এরকম একটা জায়গায় আসবে। 11 থেকে -3 মানে আমরা নিচের দিকে যাব, 1 2 3। তার মানে এইটা থেকে একটু ডট ডট দিয়ে নিচে এসে এইরকম একটা জায়গায় আসবে। তারপরে আসবে 4 0, এর উপরে হবে 4 0, -4 0, এটা এখানে আসবে -4 0। একই রকমভাবে তাহলে আমরা দেখি 5 -7, এই বিন্দুটা আছে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে। -10, 10টা আমরা দেখাতে পারিনি, গ্রাফে কিছু আমাদের কনস্ট্যান্ট আছে, তাও আমি বলে দিচ্ছি -10, এটা এদিকে এরকম একটা জায়গায় হবে যেটা কিনা হবে ওয়াই অ্যাক্সিসের বাম দিকে। -8 -4, এটাও হবে ওয়াই অ্যাক্সিসের বাম দিকে। 4 3, এটা ডান দিকে। -6 2, এটা বাম দিকে। 11 -3, এটা ডান দিকে। 4 0 ডান দিকে, -4 0 বাম দিকে। এরপরে 3 নম্বরটা কি বলছে, ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, মানে কোন পাদে বা কোন অক্ষের উপরে ও কোন দিকে আছে লিখি। প্রথমে আমাদের আসবে -11 -7। তাহলে -11 আমরা দেখাতে পারবো না, -11 অবধি যেতে পারছি না। আমি একদম এই আমার স্ক্রিনের একেবারে শেষ বিন্দুটাকে ধরে নিচ্ছি, এটা -11। ওখান থেকে আমরা -7 নিচে নামবো। তার মানে হবে -7, মানে 7টা ঘর নিচে নামবো, 1 2 3 4 5 6 7। এখান থেকে তাহলে একদম এখানে শেষ বিন্দুটা এইটা হবে -11 -7।
তারপরে আসবে 0 5, 0 5 উপরের দিকে 1 2 3 4 5, আমি 5 ঘর উপরে গেলাম 0 5। তারপর আসবে 9 0, 1 2 3 4 5 6 7 8 9, এটা একদম টিপে আসবে 9 0। -4 -4, 4 4 ঘর নিচে এখানে আসবে -4 -4। তারপরে আসবে 12 9, 12 এখানে এরকম একটা জায়গায় হবে 12, সেখান থেকে -9। আমরা এখানে একটু বুদ্ধি লাগাবো। আগে যতগুলো বিন্দু আমরা বের করেছি, এই জাস্ট আগের অঙ্কটায় আমরা দেখি 9 0 এটা একটা, আরেকটা আছে 0 -6, 4 0 একটা এখানে, -4 0। 5-এর দাগেরটা বলছে ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো 4টে বিন্দু স্থানাঙ্ক লিখি। দেখো 4টে বিন্দু আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি। প্রথম অঙ্কের ক্ষেত্রে দেখো একটা বিন্দু দেওয়া ছিল 0 9, এই হচ্ছে 0 9। আরেকটা ছিল ওই অঙ্কেরই ওই একের দাগের শেষ বিন্দুটা 0 -9। আর তৃতীয় দাগের অঙ্কের ক্ষেত্রে 3 নম্বর দাগের অঙ্কে ছিল আমাদের 0 -6, আরেকটা ছিল 0 5। যদি পরীক্ষায় আসে তাহলে আমি ট্রিক বলে দিচ্ছি কিভাবে দেখাতে হবে। আমি নিচে দুটো নেব, উপরে দুটো নেব, মানে আমি এরকমও নিতে পারতাম, এরকমও নিতে পারতাম। এটা আসবে 0 -1, এটা আসবে 0 -2, এটা আসবে 0 1, এটা আসবে 0 2। একই রকমভাবে আমি এক্স অ্যাক্সিসের উপরেও এই উদাহরণগুলো থেকে আমি দেখিয়েছিলাম, সেটা ছাড়াও আমরা দেখাতে পারতাম। আমি দেখিয়ে দিলাম এখানে একটা, এখানে একটা, আর একই রকমভাবে বাঁদিকেও দেখিয়ে দিলাম দুটো বিন্দু। এই দুটো বিন্দু তোমরা নিজেরা দেখে নাও। এবারে 6-এর দাগেরটাও ইন্টারেস্টিংলি বলেছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখো। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এরকমভাবে বাঁদিকে দেখি, এটা আসবে -2 2, এটা আসবে -4 2, এটা আসবে 1 2 3 4 5 6 4, মানে -6 4, আর এটা আসবে -6 6। ঠিক আছে, একই রকমভাবে আমি তৃতীয় পাদে দেখাচ্ছি, -2 -1, এইটা হবে -2 -2, এটা হবে -2 -3, এটা -2 -4। এইটা যদি করতাম তাহলে কি আসতো -3 -1, এটা আসছে -4 -1 -5 -1। ঠিক আছে, একই রকমভাবে 4 নম্বর পাদে দেখিয়ে দিচ্ছি, এটা আসবে হচ্ছে 2 -1, এটা আসবে 3, এটা আসবে 3 -2, এই বিন্দুটা আসবে 4 -3, এটা আসবে 5 -4। পরীক্ষায় যদি আসে এগুলো খুব সহজ, কম নাম্বারের অঙ্ক আসবে, খুব তাড়াতাড়ি যেভাবে করা যায় আমি দেখিয়ে দিলাম। আমি নিশ্চিত তোমরা এর থেকেও কম সময়ে করতে পারো। এবার আপাতত এই যে শেষ অঙ্ক 7 নম্বর দাগের বলছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? 1 2 3 4 5, তারপর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে উপরের দিকে যাব, সেটা আসবে 7 একক, 1 2 3 4 5 6 7, এইটা এখানে আসবে। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে 5 7। তোমরা প্র্যাকটিস করো কিভাবে বিন্দুগুলো স্থাপন করতে হয়। এগুলো হচ্ছে একেবারে গ্রাফের ABCDর মতো। নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায়, সেটা হচ্ছে অক্ষের উপর অথবা কোন পাদে, সেটা আমাদের লিখতে হবে। তাহলে প্রথমটা আমরা দেখি, বলেছে 3 0 3 0, এক্স অক্ষের উপরে এবং ওয়াই অ্যাক্সিসের ডান দিকে আছে। এবারে আসবে 0 8, এটা হচ্ছে 0 8, এটাও কিন্তু কোনো পাদে নেই, এটা আছে ওয়াই অ্যাক্সিসের উপরে, যেটা কিনা এক্স অ্যাক্সিসের উপরে আছে। এবারে আসবে -5 0, -5 0, এরপরে আসবে 0 -6, আসবে 6 6 4, তারপরে আসবে -7 4, -7 4, একই রকমভাবে 9 -9 9 -9 -4 -5। হ্যাঁ, এবারে আমরা দেখাতে পারবো যেমন 6 4 এটা আছে ফার্স্ট কোয়াড্র্যান্টে প্রথম পাদ, -7 4 এটা দ্বিতীয় পাদে, -4 -5 তৃতীয় পাদে, আর 9 -9টা আছে চতুর্থ পাদে বা ফোর্থ কোয়াড্র্যান্ট। দ্বিতীয় দাগে বলেছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা এই গ্রাফটাই আবার ব্যবহার করব। এবারে আমাদের বলছে 5টা বিন্দু স্থাপন করতে, আমি ইচ্ছা করে এইটাকে রেখেছি, -4 -5টাকে রেখেছি, আর 4টে বিন্দু আমি দেখাচ্ছি, -1 -1
-2 -2, আমি তার পাশে নিয়ে গেলাম এখানে, 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 সমস্ত অসংখ্য বিন্দু এই তৃতীয় পাদে আছে। আমি 3টে দেখালাম, বাকি তোমরা দুটো নিজেরা করো দেখি। 3-এর 1 নম্বর দাগে বলছে আমাদের রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। দুটো সরলরেখার আমরা সমীকরণ যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে, সেই দুটো সরলরেখাকে আমরা বলি সহ সমীকরণ। এক্ষেত্রে আমরা দেখি 1 নম্বর দাগের অঙ্কটা। বলছে 3টে খাতা ও 2টো পেনের দাম 55 টাকা, আবার 4টে খাতা ও 3টে পেনের দাম 75 টাকা। এই দুটোকে আমাদের সমাধান করতে বলেনি, শুধুমাত্র সহ সমীকরণগুলো লিখলেই হবে। আমি ধরে নিচ্ছি খাতার দাম x আর পেনের দাম y। তাহলে প্রথম কন্ডিশনটা কি বলেছে? প্রথম শর্তে 3টে খাতা, তাহলে 3টে খাতার দাম হবে 3x, আর 2টো পেনের দাম কত হবে? 2y। সেই দুটোকে যোগ করব, তার দাম আসবে 55 টাকা। এইটা আসবে আমাদের 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে? 4টে খাতা আর 3টে পেন। 4টে খাতার দাম কত হচ্ছে? তাহলে 4x, আর 3টে পেনের দাম 3y। সে দুটোর দাম মোট কত? 75 টাকা। আমি এই যোগ দিলাম, সমান 75 টাকা। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় সমীকরণ। এই দুটোকে আমরা বলি সহ সমীকরণ। দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। খুবই সহজ, একটু ভেঙে ভেঙে আমরা যদি পড়ি, একটু বুঝে বুঝে পড়ি, তাহলে অঙ্কগুলো খুব সহজেই করে দেওয়া যায়। আমি 3-এর 2-এরটা দেখাচ্ছি। বলেছে দুটি সংখ্যার যোগফল 80। আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি x y। এবারে এর মধ্যে আমি ধরে নিচ্ছি x গ্রেটার দেন y, এক্সটা y এর থেকে বড়। তাহলে এই দুটো সংখ্যার যোগফল তাহলে কি হবে? x প্লাস y। এবার দ্বিতীয় কন্ডিশন বলছে ওই দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ, তার মানে বিয়োগফলটা কি আসবে? x মাইনাস ওয়াই, তার 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তার মানে এটা মাইনাস যদি আমি বড় সংখ্যা হচ্ছে x করি, তাহলে সেটা আসবে 20। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ বেরিয়ে গেছিল। এখানে কি আসবে? 3x মাইনাস 3y মাইনাস x সমান 20। সেটা থেকে আমরা করতে পারি 2x মাইনাস 3y সমান 20, 2 নম্বর সমীকরণ। 3 নম্বর দাগেরটা, এই অঙ্কগুলো যত ধীরে ধীরে আমরা এগোতে থাকবো, আমাদের একটু চ্যালেঞ্জ লেভেলটা একটু বাড়তে থাকে। যেমন ভিডিও গেমে আমাদের প্রথমে একটু একেবারে ইজি থাকে, তারপরে আরও একটু ইজি, আর একটুখানি ওর থেকে মনে হবে যে হ্যাঁ একটুখানি সামান্য একটু কঠিন। এই করতে করতে একটা স্ট্যান্ডার্ড আসে, তারপরে একটু কঠিনের দিকে এগোতে থাকি। এই একই রকমভাবেও আমরা অঙ্কেও ধীরে ধীরে কঠিনের দিকে এগোতে থাকব। এটাতে বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-এর 9, এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1-এর 2। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ভগ্নাংশটা কি। আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশটা কি হলো? x বাই ওয়াই, যেখানে x হচ্ছে লব আর y হচ্ছে হর। এবারে আমাদের প্রথম কন্ডিশনটা কি বলেছে? লব ও হরের প্রত্যেকটির সাথে আমরা 2 যোগ করব। তাহলে x সাথে যোগ করলে কি হয়? x প্লাস 2 হয়। আবার y এর সাথে যোগ করলে কি হয়? y প্লাস 2 হবে। সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে দিলাম, হয়ে যাবে 7-এর 9। 9x প্লাস 18, এটা এদিকে গুণ হবে, আর 7টা এদিকে গুণ হয়ে এটা ডান দিকে লিখব, 7y প্লাস 14। তাহলে কি হয়ে যাবে? 9x মাইনাস 7y, এই 4, সেটা সমান 0। এটা আসবে 1 নম্বর সমীকরণ। যে 3 বিয়োগ করতে হবে, তাহলে কি হবে? x মাইনাস 3 বাই y মাইনাস 3 সমান হয়ে যাবে 1-এর 2। সেটা যদি আমরা করি 2x মাইনাস 6 হয়ে যাবে y মাইনাস 3। তাহলে কি আসবে? 2x, ওয়াইটা এদিকে এলে নেগেটিভ হয়ে যাবে, আর এটা 3টা এদিকে আসলে বাঁদিকে আসলে হয়ে যাবে প্লাস 3, আর এটা মাইনাস 6 আছে তার সাথে যোগ হয়ে যাবে মাইনাস 3, হয়ে গিয়ে যাবে 0। এটা কীরকম? 3 মাইনাস 3 এলো, দেখেছি মাইনাস 6 প্লাস 3 হয়ে যাবে। সেইটা আমরা পরের স্টেপে মাইনাস 3 লিখব, সেটাকে আমি ডাইরেক্ট এখানে মাইনাস 3 লিখে দিয়েছি। একই রকমভাবে এখানেও 4, এখানে কি আসবে? 18 মাইনাস 14 হয়,
সেটাকে ডাইরেক্ট করলে হয় +4। এই সহ সমীকরণ আমরা পড়ানোর সময় বলেছিলাম আমাদের ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এরকম একটা আমাদের জেনারেল ইকুয়েশান আসে বা সাধারণ সমীকরণ। এইটা সাধারণ সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে এটা কি আসবে বলো তো? এ আসবে হচ্ছে 9, বি আসবে -7 আর সি আসবে 4। আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমাদের আসবে এটা আসবে 2, বিটা আসবে -1 আর সিটা আসবে -3। এটা আমাদের এখানে বলা ছিল না, আমি একটু তাও রিভাইসের জন্য তোমাদেরকে বলে দিলাম। এবারে 4 নম্বর দাগের অঙ্ক বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 27 কম। একই রকমভাবে আমরা প্রথম যে সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট কি ধরে নিচ্ছি? xy। কোনো একটা সংখ্যা ধরি, তার মান কীরকমভাবে আসে? ধরো আমরা লিখি 10। 10 মানে কি হয় বলো তো? 10 × 1 + 0 সেইটা সমান 10 হয়। মানে যদি 11 হতো, 11 আমরা কি লিখতাম? 1 10 1 11, 1 10 1, মানে এই 10 একবার +1 সেটা হয়ে যায় 11। ঠিক একই রকমভাবে আমরা মনে করো 45 লিখছি, 4 10 5 45, এটা আসবে 10 × 4 + 5, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে কীরকম লিখতে পারি? 10x + y। যখন আমরা মান দেখব তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে কন্ডিশনটা, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। আমাদের এখানে দশকের অঙ্ক কোনটা? এটা হচ্ছে একক আর এটা দশক। তাহলে কি বললো প্রথম কন্ডিশনটা? x সমান হয়ে যাবে 2y। আবার বলছি অঙ্কদ্বয়কে আমি এবার উল্টে লিখব, যে সংখ্যাটি পাওয়া যাবে তা মূল সংখ্যাটি থেকে 27 কম। এইটা আমি যেই এতগুলো গল্প এখানে শোনালাম সেটা এইটার জন্যেই আমি শুনিয়েছি। এইটা আমরা পেয়ে গেলাম প্রথম সমীকরণ। এটাকে এইভাবে লিখতে পারি, বা আরেকটু আমরা যদি যেমন x + by + c আকারে যদি লিখি, এইটা এরকম করলে সমীকরণটা আসে x - 2y = 0। এটা হয়ে গেল, আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বরে কি বলেছে? অঙ্কদ্বয়টা আমি উল্টে লিখব। উল্টে লিখলে কি হয়? yx হবে। xy-কে উল্টে লিখলে তাহলে এর মানটা কি আসে? এর মানটা তখন আসে 10y + x। এবারে বলেছে এই মানটা, এই সংখ্যাটা তখন মূল সংখ্যাটি থেকে 27 কম। তার মানে এর সঙ্গে যদি আমি আরও 27 যোগ করি তবে আমি অরিজিনাল যে xyটা পাবো। তার মানে কীরকম আসে বলো তো? 10y + x + 27 = তখন আসবে 10x + y। এইটা হচ্ছে yx আর এইটার মানে হচ্ছে x। তাহলে আমরা এবারে এটাকেও আমরা সমীকরণটাকে সমাধান করব। 10y + x + 27 - 10x - y = 0। এখানে তাহলে কি আসবে? 9y - 9x + 27 = 0 লিখতে পারি। আমরা আগে x যদি লিখতে চাই তাহলে কি আসবে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে y - x + 3 = 0 হবে। এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি আসে? x - y - 3 = 0। এইটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সমীকরণ। এর ক্ষেত্রে আমাদের এটা হবে 1, বিটা হবে -1 আর সিটা হবে -3। আর x - 2y এর ক্ষেত্রে এটা হবে 1, বিটা হবে -2 আর সিটা কিন্তু হবে 0। এটা একটু ভেবে দেখো। সহজ সমীকরণ বের করা শিখে গেলাম। এবারে 4 নম্বর দাগের অঙ্কটায় আসি। নিচের বক্তব্যগুলি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করি। এতক্ষণে প্রথমে বিন্দু স্থাপন করা শিখলাম, তারপরে সমীকরণ করা শিখলাম, তার সহ সমীকরণ বের করা শিখলাম। এবারে বলছে শুধু সমীকরণ লিখলে হবে না, সেটাকে গ্রাফে প্লট করতে হবে। ঠিক আছে, প্রথমটা আমরা দেখি। প্রথমে 4-এর 1 বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। শুধু এইটুকুই, যে ধরি সুজাতার পিতার বয়স x এবং সুজাতার বয়স y। এ যদি এটা নাই বলেও দিত, এইটা না বলে দিত, তাও কিন্তু আমি এটাকে ধরে নিতাম। এ বলে দিয়েছে, তাহলে আমার জন্য জিনিসটা খুব সহজ হয়ে গেল। তাহলে সুজাতার পিতার বয়স কত? সুজাতার পিতার বয়স হচ্ছে, বলে দিয়েছে x, আমি ধরে নিচ্ছি। আর সুজাতার বয়স কত? সুজাতার বয়স হচ্ছে y।
এবারে কি বলেছে, বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তার মানে সুজাতার বয়সের সাথে যদি আমি 26 বছরটা যোগ করি তবে এই দুটো মিলিয়ে ওর পিতার বয়সটা এক্সের সমান হবে। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স সমান ওয়াই প্লাস 26। তাহলে সেটা কি আসবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 26 সমান 0। আমি সহজ সমীকরণভাবে এটাকে লিখলাম। এবারে বলছে এটাকে আমাদের গ্রাফে প্লট করতে হবে। এবারে গ্রাফে প্লট করার যে নিয়ম, আমি এখানে ওয়াইটাকে নিয়ে আসছি এদিকে, আর তাহলে এটা ডান দিকে চলে গেলে হয় এক্স মাইনাস 26, এইটা এসে যায়। বিন্দুগুলোকে বের করতে হয় এক্স আর ওয়াই, তিনটে বিন্দু আমরা বের করব, তিনটে বিন্দু তারপরে আমরা স্থাপন করব। প্রথমে যদি আমি এক্সটাকে 10, তাহলে ওয়াইটা আসবে -16। এক্সটা যদি আমি 16 ধরি, ওয়াইটা আসবে -10। এবারে আমি এক্সটাকে ধরে নিচ্ছি 20, তাহলে ওয়াইটা আসবে -6। তাহলে আমরা তিনটে বিন্দু কি কি পেলাম, 10 -16, 16 -10, আর হচ্ছে 20 -6। এবারে আমরা এটাকে গ্রাফে প্লট করব, করে তবে আমরা সমীকরণটাকে গ্রাফে দেখাবো। প্রথমে আসবে 10 -16। আচ্ছা, এক্ষেত্রে আমাদের গ্রাফের একটু লিমিটেশন থাকার জন্যে আমি তিনটে বিন্দুকে আবার নতুন করে বের করেছি। দুটো বিন্দু আমি চেঞ্জ করেছি, যেটা কি 13 -13 পেয়েছি আর 15 -11 পেয়েছি, এবং সেই তিনটেকে আমরা এখানে ড্র করেছি। আমরা এই যে সরলরেখা পেলাম, এটাকে এ বি নাম দিয়ে দিলাম। 4-এর 2, দুটি সংখ্যার সমষ্টি 15। আমি একটা সংখ্যা ধরছি এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে তার সমষ্টি কি আসে, এক্স প্লাস ওয়াই সমান আসে 15, ওয়াই সমান 15 মাইনাস এক্স। বিন্দুগুলোকে বের করে নিলে কীরকম আসবে, একই রকমভাবে এক্স ওয়াই 5, ওয়াই কত পাবো 10, এক্স যদি 10 ধরি ওয়াই পাবো 5, এক্স যদি 7 ধরি ওয়াই পাবো 8। তাহলে আমি তিনটে বিন্দু পেয়ে গেলাম, 5 10, 10 5, 7 8। এবারে এটাকে আমরা গ্রাফে প্লট করব। একই রকমভাবে আমরা এই তিনটে বিন্দুকে স্থাপন করে নিয়েছি। এবার এই তিনটে বিন্দু দিয়ে আমরা সরলরেখাটাকে এঁকে নেব। সরলরেখাটাকে আঁকলে এরকম সরলরেখা আসে, যেটার নাম দিয়েছি এবি সরলরেখা, এবং এই এবি সরলরেখাটাকে আমরা লিখব, এবি সরলরেখার সমীকরণ, সাধারণ সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই সমান 15 লিখতে পারি, বা এক্স মাইনাস ওয়াই মাইনাস 15 সমান 0। এবারে 3-এর দাগেরটা বলেছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-এর 9। এই অঙ্কটা আমরা দেখো, এটা হচ্ছে এই অঙ্ক 3-এরটা প্রথম যে কন্ডিশনটা ছিল সেটাই। তাহলে আমরা সরাসরি আর এটাকে করছি না, আমরা এখানে 3-এর 3টা যেটা করেছিলাম সেইটাকে সরাসরি লিখে দেব। 3-এর 3-এ প্রথমের যে কন্ডিশনটা ছিল সেটা থেকে 1 নম্বর যে আমরা এই যে সমীকরণটা পেয়েছি সেটাই 9x - 7y + 4 = 0। আমি এখানে লিখে দিচ্ছি ওটাকে সরাসরি, 9x - 7y + 4 = 0। এর ক্ষেত্রে একটু আমাদের মাথা ঘামাতে হবে বিন্দুগুলোকে বের করার জন্যে। আমি কি করব, 7yটাকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে আমি সেটাকে বাঁ দিকেই লিখব, 7y সমান 9x + 4। আমি এখানে একটা স্টেপ জাম্প করেছি, আমি কি করি 7yটাকে বললাম ডান দিকে নিয়ে গেছি, তাহলে কি আসে 9x + 4 সমান 7y হয়। সেটাকে আমি আবার ঘুরিয়ে লিখে দিয়েছি, সরাসরি এইভাবে লিখে দিয়েছি। আচ্ছা, এবারে আসে যেটা y, তাহলে কি আসবে 9x + 4/7। এবারে এক্স ওয়াই বিন্দুগুলোকে আমাদের বের করতে হবে। আমরা বলেছিলাম এমন এক্সের মান এমন ধরবো যাতে আমাদের কি আসে, ওয়াইটা সব ইন্টিজার আসে, যাই আসুক না কেন ভগ্নাংশ যেন না হয়। তাহলে ভগ্নাংশ না আসার জন্য আমরা কি করব, এমন এক্সের মান ধরবো যাতে ওয়াইটাও, এটা এক্সটাও ধরবো পূর্ণ সংখ্যা, যাতে ওয়াইটাও পূর্ণ সংখ্যা আসে। দেখি আমরা কি কি বিন্দু পাই। আমরা এক্ষেত্রে এই তিনটে বিন্দু পেলাম, যে বিন্দুগুলো কি আসছে 5 7, 12 16, আর আসছে -2 -2। এরকমভাবে আমরা গ্রাফে এটাকে প্লট করব। আবার আমরা গ্রাফের সাহায্য নিই, ঠিক আছে, সমস্ত বিন্দুগুলোকে ড্র করে নিয়েছি। এইটা আসছে 5 7, এইটা আসবে 12 16, আর এইটা আসবে -2 -2। ঠিক আছে, এই সরলরেখাটাকে এঁকে নিলাম, এটা নাম দিয়ে দিচ্ছি এ,
আর এখানে বি নাম দিয়ে দিলাম। একটু ছোট ছোট গ্রাফ হয়ে যাচ্ছে। আমাদের আয়তাকার উঠানের পরিসীমা হচ্ছে 80 মিটার। এক্ষেত্রে আমরা একটা আয়তক্ষেত্র দেখছি। জ্যামিতিতে আয়তক্ষেত্র তার যে পরিসীমা ক্ষেত্রফল হয় সেগুলো তোমরা জানো আশা করি, তাও আমি একটু রিপিট করে দিচ্ছি। আমি এখানে একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। এই আয়তক্ষেত্রে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। পরিসীমা কি হয়, আমি এ বি প্রথমে ধরে নিচ্ছি, এইটা হচ্ছে দৈর্ঘ্য এডি, এটা হচ্ছে এক্স, আর প্রস্থ হচ্ছে এবি, সেটা হচ্ছে ওয়াই। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরেছি আর ওয়াই। আর যদি ক্ষেত্রফল বলতো, এখানে আমি বলেও দিচ্ছি ক্ষেত্রফলটা, যদিও অঙ্কে জিজ্ঞেস করেনি, সেটা আসে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই, মানে এক্স ওয়াই। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের বলেছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, পরিসীমাটা হচ্ছে 80 মিটার। তাহলে এদিকে 2 ভাগ করলে কি হয়, এক্স প্লাস ওয়াই সমান হয় 40। তার মানে এটাই এসে যায় আমাদের সমীকরণ। এবার এটাকে আমরা যেরকম বিন্দু বের করার জন্য আমরা কি করে নেব, আমরা করে নেব এখান থেকে ওয়াই সমান 40 মাইনাস এক্স করবো, তাই না? এই 40 মাইনাস এক্স করে আমরা বিন্দুগুলোকে এঁকে নিই। তাহলে আমরা তিনটে বিন্দু কি পেলাম, 10, 30, 20, 20, আর এটা হচ্ছে 30, 10। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের গ্রাফটা ছোট, আমি আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, আমরা গ্রাফে এতগুলো দেখাতে পারবো না, তোমরা এটা নিজেরাই করো, এটা তোমাদের জন্য রইল। অসুবিধা হলে আমাকে বলো, পরে আমি নিশ্চয়ই এটাকে যে কোনোভাবেই হোক আমি দেখিয়ে দেবো যদি কারোর অসুবিধা হয়। এবারে বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ বলছে ছোটটির 4 গুণের সমান। দুটি সংখ্যা, আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর আমি ধরে নিচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্স সংখ্যাটা ওয়াই এর থেকে বড়। তাহলে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। বড়টির 5 গুণ মানে এর 5 গুণ করলে কত হয় 5x, আর এর 8 গুণ করলে কত হয় 8 হয়। এবার বলছে এই দুটোর সমান, তার মানে আমি এখানে লিখে দিচ্ছি 5x সমান 8y। তাহলে y আসবে 5x/8। এইবারে এইটা হয়ে গেল কিন্তু এর সমীকরণ, সাধারণ সমীকরণ যেটা। এর ক্ষেত্রে তাহলে আমরা এটাকে বিন্দুগুলোকে প্লট করে দিই এক্স ওয়াই। এই সমীকরণটা থেকে বিন্দুগুলো বের করে নিয়েছি। এক্ষেত্রে আমি এক্স সমান 0 ধরলে ওয়াইটা 0 পেয়েছি, এবং 8, এটাকে এক্স 8 ধরলে 8 8 কেটে যাবে, হয়ে যায় 5, তাই না? একই রকমভাবে এটাকে যদি -8 ধরি, ওটা -5 চলে আসে। আশা করি এগুলো অসুবিধা কারো হওয়ার কথা নয়। এবারে আমরা গ্রাফ প্লট করি। এর ক্ষেত্রে আমরা তিনটে বিন্দুকে এঁকে দিয়েছি, এবারে এটাকে আমরা গ্রাফে প্লট করি, সরল রেখায় প্লট করে দিই। এটাকে সরল রেখায় প্লট করলে এরকম একটা আসে। এই বিন্দুটা হচ্ছে, আচ্ছা ইন্টারেস্টিংলিভাবে এখানে কিন্তু দেখো 0 0 মূল বিন্দু দিয়ে সরল রেখাটা গিয়েছে। এটা আসে 8 5, আর এটা আসে -8 -5। এই তিনটে বিন্দু দিয়ে আমরা এই সরল রেখার নামও দিয়ে দিচ্ছি এ আর বি, এবি সরল রেখা। এবং এক্ষেত্রে ইন্টারেস্টিংলি একটা জিনিস বলে দিই, পরে হয়তো সুযোগ পাবো তখনও আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে এক্ষেত্রে লক্ষ্য করো যে y = 5x/8, মানে যখন আমরা সমীকরণটা যখন লিখছিলাম ax প্লাস by প্লাস c = 0, যখন অ্যাকচুয়ালি এই যে c কনস্ট্যান্টটা 0 হয়, তখনই সেই সমস্ত ইকুয়েশানগুলো মূল বিন্দু দিয়ে যায়, মানে ax প্লাস by সমান 0 হয়, মানে কনস্ট্যান্টটা থাকে না, ধ্রুবক থাকে না, তখন সেই সরলরেখাগুলো মূল বিন্দু দিয়ে যায়, যেটা এর ক্ষেত্রে আমরা পেয়েছি। আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব। বলেছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। শুধু লেখচিত্রগুলো দেখালেই হবে। একটা আমরা করব, সেটা বলেছে x = 5। ইন্টারেস্টিং, এখানে y কোনো কিছু কিন্তু দেওয়া নেই, তার মানে y এর ভ্যালু এখানে কি হবে বলো তো, -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ইনফাইনাইটের চিহ্ন, যেটা মানে অসীম, সেই অবধি হতে পারে। তার মানে আমরা যখন গ্রাফটা এঁকেছিলাম তখন যেরকম এসেছিল, আমরা সেইটাকেই দেখাবো। x = 5 মানে ডান দিকে 5, যেখানে আমি বলছি y যা কিছু হতে পারে, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, +ইনফিনিটিভ আর -ইনফিনিটিভের মাঝখানে যে কোনো কিছু হতে পারে।
তার মানে কি আসবে, আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এটা 1 2 3 4 5, মনে করো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5, মানে এইটা হচ্ছে 5 ঘর এলাম। এবারে 5 ঘর ওয়াইটা যা কিছু হতে পারে, মানে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধরো ওয়াই ইকুয়াল টু 5, আবার ওয়াই ইকুয়াল টু -5। তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল টু 5 হয়, তাহলে আমি উপরে 5 ঘর যাব, আবার নিচেও 5 ঘর আসবো। আমি তো জানি না কোনটা ওয়াই এর ভ্যালু, তাই এক্ষেত্রে আমরা কি দেব, ওয়াই এক্স ইকুয়াল টু 5 মানে হচ্ছে পুরোটাকেই আমি এই লাইনে যতগুলো বিন্দু আছে সেই সমস্তগুলো বিন্দু নিয়ে আমাদের হবে এক্স ইকুয়াল টু 5-এর সরলরেখার সমীকরণ। বোঝা গেছে? তাহলে এই সরলরেখার নাম দিলাম এবি সরলরেখা, যেটা কিনা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। যখন শুধু এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, ওয়াই দেওয়া থাকবে না, ওয়াই দেওয়া না থাকলে সেই সরলরেখাটা হবে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। আর যদি এক্স এর ভ্যালু না দেওয়া থাকে, শুধু ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে, তখন সেটা হবে এক্স অ্যাক্সিসের সমান্তরাল। এখানে এক্স সমান হচ্ছে 5, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5, আর এই বিন্দুটা যদি আমি দেখি এটা হবে 5 0, আর এখানে ওয়াইটা আছে, এখানে অসংখ্য বিন্দু দিয়ে এই সরলরেখাটা তৈরি হচ্ছে। আমি পার্টিকুলারলি শুধু এই একটা পয়েন্টের স্থানাঙ্কটা দেখিয়েছি। এক্স এর ভ্যালু নেওয়া দেওয়া থাকে, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 এলো, তাহলে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 যদি হয়, সেটাকে আমরা ওয়াই যদি লিখি, ওয়াইটা আসবে -2। ঠিক আছে, ওয়াই যদি -2 আসে, তাহলে তখন এক্স এর ভ্যালু এখানে -∞ থেকে +∞। এক্ষেত্রে আছে ওয়াইটা আছে -2, আর এক্স এর মান কিছু দেওয়া নেই, তাহলে ওয়াইটাকে আমরা মূল বিন্দু থেকে নিচের দিকে দুঘর যাব। আমি যদি নিচের দিকে দুঘর যাই, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে 2। আমি এর জন্য আমরা আর গ্রাফ দেখাচ্ছি না, কারণ এগুলো আমরা গ্রাফে কিভাবে করতে হয় দেখে নিয়েছি। এখন আমরা হাতেই এটা করব, যে শুধুমাত্র এই অ্যাক্সিসগুলো টেনে সাদা খাতায় যেমন করা হয় সেরকম করো। গ্রাফ পেপার ছাড়াও আমরা এগুলো করতে পারি, সেটাও তোমরা শিখে নাও। y ইকুয়াল টু যদি -2 যদি এটা হয়, তাহলে এক্স এর মানটা কি আসবে, প্লাসে মাইনাসে সমস্ত দিকে এইভাবে চলতে থাকবে। এক্ষেত্রে আমি এবি নাম দিয়ে দিয়েছি, এবং এই বিন্দুটা হবে পার্টিকুলারলি যেটা হবে 0 x0, আর ওয়াইটা হয়ে যাবে -2। এবারে 3 নম্বর দাগেরটা, হ্যাঁ 3 নম্বর দাগেরটা আমরা দেখব x ইকুয়াল টু 3 - 4y। তাহলে আমরা যদি 4yটাকে বাঁদিকে নিয়ে আসি আর এক্সটাকে যদি ডান দিকে নিয়ে আসি, আমি 4yটাকে বাঁদিকে নিয়ে আসবো আর এক্সটাকে ডান দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কেমন হয়, 4y সমান 3 - x আসবে, যেখান থেকে আমরা ওয়াইটা কি পেয়ে যাব, 3 - x/4। এরপরে আমাদের এর ক্ষেত্রেও যেমন আমরা বিন্দুগুলো বের করেছি, স্থানাঙ্কগুলো এক্স আর ওয়াই বের করে নেব। আমি এখানে বিন্দুগুলো স্থানাঙ্কগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আসবে 3 0, আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরে নিচ্ছি এইটা 3, আর ওয়াইটা 0, ওয়াই 0 আছে, তাহলে এটা যদি 3 হয়, পরেরটা আসছে -1 +1, মানে এখানে -1 আর এখানে +1, এরকম একটা জায়গায় আসবে। তারপরে আসবে 7 - 1, 7 আসবে, এটা যদি 3 হয় এটা 6 হবে, এটা 7 হবে, 7 - 1 এরকম একটা জায়গা আসবে। ঠিক আছে, আমরা গ্রাফটা প্লট করে নিয়েছি, এখানে এবি সরলরেখাটা পেয়ে গেছি। আমি বিন্দুগুলো এখানে লিখিনি, যদি লিখতাম তোমাদের যদি অসুবিধা হয় আমি আবার লিখে দিচ্ছি। আর একটা আসবে 7 - 1। আমি কিন্তু এখানে গ্রাফটা আঁকিনি। গ্রাফ না এঁকেও আমরা কিন্তু যত ধীরে 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 আমরা আরেকটু অঙ্কের ভিতরে ঢুকবো, তত আমরা এই গ্রাফটা আঁকাটা হয়তো না আঁকলেও আমাদের চলে যাবে কিভাবে, সেই জন্য আমি এই অঙ্কটাকে করেছি। এবার আমি গ্রাফ দিয়েও এই বিন্দুটাকে প্লট করে দেখাচ্ছি। 3 0 -1 1 আর 7 1। তাহলে প্রথমে 3 0, 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম, 3 0, ওয়াইটা 0, তাহলে এই বিন্দুটা পেলাম। তারপরে -1 +1, এক্সটা মাইনাস নেগেটিভ দিকে এলাম, আর ওয়াইটা প্লাস, ওয়াইটা প্লাস করে দিল, এই একটা বিন্দু পেলাম। তারপরে 7 - 1। এখন আমি এইটাকে আর এইটাকে পাশাপাশি রাখছি, এইটা আর এইটা। এইবারে বলো যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। গ্রাফটা পরে চলে এসেছে, আমি গ্রাফটাকে সরিয়ে দিলাম। এই অঙ্কটা যে করেছি আর এই অঙ্কটা যে করেছি, এটার মধ্যে সিমিলারিটি আছে, থাকবেই। এরপরের অঙ্কটায় আমরা যাব 3x - 7y = 21। চারের দাগের অঙ্কটা আমরা y এর মানটাকে লিখে নিয়েছি 3x - 21/7। এবারে এক্স ওয়াইটাকে আমরা বিন্দুগুলোকে স্থানাঙ্কগুলোকে লিখব। এক্ষেত্রে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে এই এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি,
এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে নেবো, আরেকটু সরল করে নেবো। সরল করে নিলে কীরকম আসবে আমি একটু এখানে দেখাচ্ছি। ওয়াই আসবে 3x/7 মাইনাস 21/7, আর মাইনাস 21/7 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এসে গেল 3x/7 মাইনাস 3 আসবে। এবারে আমরা দেখো একটা জিনিস, এক্সের মানের উপরে এমন মান নেব যাতে আমার এই পুরো 3x/7টা পূর্ণ সংখ্যায় আসে। সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বা শূন্য আসে। শূন্য কি করে আসবে? এক্ষেত্রে আমরা যদি এক্সটাকে 0 ধরি, তাহলে এইটা 3x-7টা শূন্য হয়ে গেল, আর পড়ে থাকবে শুধু -3। আমি x0 ধরলে y -3। এবার x এর মান এমন ধরবো যাতে সেটা 7-এর গুণিতক হয়, তবে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে x এর মান আমরা ধরে নিচ্ছি এখানে প্রথমে 7। তাহলে এখানে যদি আমি 7 ধরি, 7 7 কেটে যাবে, তাহলে 3 - 3 আসবে। আমি 7 ধরলাম, তাহলে এটা আসবে 0, তাই না? এটা 0 আসবে। আবার যদি এক্সটাকে আমরা -7 ধরতাম, তখন এই 7 7 কেটে যেত, আর এই -7 আর 3 গুণ হয়ে যেত -3। তখন এই -3 আর এই -3 মিলে হয়ে যেত 6। আমরা এখানে -7 নিলে আসা তিনটে বিন্দু, প্রথমে 0 -3 এটা পেয়েছি, তারপরে 7 0 এটা পেয়েছি, আর -7 -6 এটা পেয়েছি। এবার এই তিনটেকে আমরা একটা সরলরেখায় এঁকে দিতে পারবো, এরকম সরলরেখা আসবে। আচ্ছা, এরপরে 5-এর দাগেরটা, তিনটে বিন্দু পেয়ে গেলাম, সেটাকে আমরা প্লট করে নিচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা গ্রাফটাকে প্লট করে দিয়েছি। এবি সরলরেখাটাকে, এটা 1 - 1 -2 -6 আর 4 4। আমি এগুলোকে এডিট করে স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওর লেন্থটা কম হয়। এরপর আমরা 6-এর দাগেরটা করব। আমি তিনটে বিন্দুকে প্লট করে নিয়েছি। এটা হচ্ছে 1 3, এটা 4 1, আর এটা হচ্ছে -2 5। এবি সরলরেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে x/3 + y/4 = 0, y/3 + y/4 = 0। এইরকম আমরা ইকুয়েশনটা পেলাম। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ধ্রুবক যেটা, সেটা যেখানে ধ্রুবক থাকে না যে সমীকরণে, সহসমীকরণে, সেক্ষেত্রে কিন্তু তারা মূল বিন্দু দিয়ে যায় সেই সরলরেখাটা। এর ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাবো। আমরা গ্রাফটাকে তাহলে প্লট করে নিই। গ্রাফটাকে প্লট করলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এর ক্ষেত্রে এই সমীকরণটা পেয়ে গেলাম, এই সরলরেখাটা পেয়ে গেলাম, যেটার প্রথম হচ্ছে 0 0 মূল বিন্দু দিয়ে যাচ্ছে, 3 -4, তারপরের বিন্দুটা হচ্ছে -3 4। এই তিনটে মিলে যে সরলরেখাটা এলো সেটা কিন্তু আমাদের মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো আমি কিন্তু x ড্যাশ y ড্যাশ এগুলো আমি লিখছি না, কারণ এগুলো তোমরা অলরেডি জেনে গেছো। আমি সময় বাঁচানোর জন্য শুধু এগুলোকে লিখছি না। 7-এর দাগের অঙ্ক, আমি এটা 8-এর দাগ করেছি, সেটা 7-এর দাগের অঙ্ক হবে। এটা 7-এর দাগের অঙ্ক। আচ্ছা, 8-এর দাগের অঙ্ক, এইগুলোতে আমি আর বেশি দেখাবো না, আমি শুধু পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা অন্তত পয়েন্টগুলো বের করার চেষ্টা করো, তাহলে তোমাদের সবসময় প্র্যাকটিসের সময় সরলরেখা অবধি না এঁকে অন্তত পয়েন্টগুলো যখন তোমরা দেখাতে পারো সেরকমভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে। তো আমি 8 9 10টা যতগুলো সে বাকি আছে সেগুলোকে শুধুমাত্র পয়েন্টগুলো দেখা। 6x - 7y = 12। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 7yটা ডান দিকে নিয়ে যাচ্ছি, আর 12টাকে বাঁ দিকে আনছি। এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, আর 12টাকে এখানে আনছি। তাহলে আমাদের কি দাঁড়ায় যে 6x - 12 = 7y। এবার আমরা কি করব, 7yটাকে বাঁ দিকে নিয়ে যাব, আর 6x - 12টাকে ডান দিকে নিয়ে যাব, আর yটা মানে y আছে সেটার জন্য আমরা 7 দিয়ে 1/7 দিয়ে দুদিকে গুণ করে দেবো। তাহলে এটাকে এখানে আসবে y সমান আসবে 6x - 12/7। ঠিক আছে। এবারে আমরা এর xy বিন্দুগুলোকে প্লট করব। আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। বিন্দুগুলো হচ্ছে 2 0, -5, -6, -12, -12। এবারে 9-এর দাগেরটা, 9-এর দাগেরটা বলছে x + y - 10 = 0। এখান থেকে আমরা করব যে y সমান আসে, আমি 10টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, এক্সটাকেও ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 10টা নিয়ে গেলে হয়, এখানে মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হবে, আর এক্সের আগে প্লাস আছে সেটা গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই এলো। এবারে আমরা খুব সহজেই এক্স ওয়াইটাকে বের করে নিতে পারবো। আমরা সবসময় শুরু করব এক্সটাকে 0 দিয়ে শুরু করার। তাহলে এক্ষেত্রে যদি এক্সটাকে 0 ধরি, ওয়াইটা আসে 10। এক্সটাকে যদি 5 ধরি, ওয়াইটা আসে 5। এক্সটাকে যদি 10 ধরি, তাহলে ওয়াইটাও 0 আসবে।
তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম 0, 10, 5, 5, 10, 0। ঠিক আছে, এবারে আসবে 10-এর দাগেরটা। 10-এর দাগেরটা আছে y = 5x - 3। আচ্ছা, এটা ভালো যে আমাদের ওয়াইটা কি দেওয়া আছে, আর বেশি খাটার দরকার নেই, তাও এটাকে বের করে নিচ্ছি। বের করলে আসে, এক্ষেত্রে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম 0, -3, 1, 2, 2, 7। 11-এর দাগেরটা খুব সহজ, y = 0 বলেছে, এখানে x এর মান কিছু দেওয়া নেই। এটা খুব ইন্টারেস্টিং, এটা একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো, আমরা আমাদের এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশটাকে আমরা এখানে এঁকে নিয়েছি, মূলবিন্দু ও নাম দিয়েছি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো, ওয়াই ও ওয়াই ড্যাশটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলবো। এক্ষেত্রে দেখো আমাদের y = 0 বলেছে, তাহলে কোন বিন্দু, কোন সরলরেখার সমীকরণে আমরা শুধুমাত্র y = 0 পাবো? ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এক্স অ্যাক্সিসটাকে দেখি, এক্স অ্যাক্সিসটা আমাদের কি আছে, এদিকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, মানে ঋণাত্মক দিকের অসীম থেকে ধনাত্মক দিকের অসীম অবধি আছে। একইভাবে ওয়াই অ্যাক্সিসটাকেও যদি আমরা দেখি, মূল বিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক দিকে আছে অসীম অবধি, ঋণাত্মক দিকে আছে অসীম অবধি। এটার মানে হচ্ছে যে এই এক্স অ্যাক্সিসের উপরে অসংখ্য বিন্দু আছে, যার কিনা এক্স অক্ষের স্থানাঙ্ক আমরা একটা কিছু পাবো, 0 পেতে পারি যদি সেটা মূল বিন্দু হয়, কারণ এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এছাড়া এদিকে গেলে আমরা ধনাত্মক কিছু পাবো, এদিকে গেলে ঋণাত্মক পাবো, যেমন সংখ্যা রেখার সময় আমরা বলেছিলাম। কিন্তু এর প্রত্যেকটা ক্ষেত্রে এক্স যা ভ্যালু পাবো, তার জন্য কিন্তু ওয়াইটা 0 হবে। সেই জন্য আমরা বলি যে এক্স অ্যাক্সিসের যদি আমরা সরলরেখা হিসাবে বলতে চাই, এক্স অ্যাক্সিসের সরলরেখার সমীকরণ হচ্ছে y = 0। তেমনি ওয়াই অক্ষের কি হবে? ওয়াই অক্ষে দেখো আমরা ওয়াই এর কিন্তু ভ্যালু পাবো, কিন্তু যেহেতু এক্সটা এখানে 0, তাই এর ক্ষেত্রে হবে x = 0। এটা হয়ে যাবে, মানে কোনো অঙ্কে যদি x = 0 বলে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে বলছে, আর যদি y = 0 থাকে আমরা বুঝবো সেটা এক্স অ্যাক্সিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুটো জিনিসকে একটু মাথায় আমাদের গেঁথে নিতে হবে, এবং এটাকে একটু ভালোভাবে বোঝার দরকার আছে, কারণ ভবিষ্যতে এইগুলো আমরা একটু অনেক জায়গায় আমরা ব্যবহার করব। এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে y = 0, আর ওয়াই অ্যাক্সিসের সমীকরণটা এলো x = 0। ঠিক আছে, জাস্ট উল্টো হবে, আমি যদি এক্স অ্যাক্সিসের বলি তাহলে y = 0, ওয়াই অ্যাক্সিসের যদি বলি x = 0। আগের অঙ্কে যাব, যেটাতে বলেছে যে বর্তমানে রজতের মামা। আচ্ছা, এখানে আমাদের পাটিগণিত টাইপের আছে, সেটা থেকে আমরা সমীকরণ বের করব এবং সমাধানও করব, সরলরেখা আঁকবো এবং সমাধান করব। 6-এর একটা বলছে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। ঠিক আছে, 4 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স এবং রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। ঠিক আছে, আমরা লেখচিত্রের সাহায্যেই করব। তাহলে 6-এর একেরটা আমি প্রথমে ধরে নিচ্ছি যে রজতের বয়স হচ্ছে এক্স, আর রজতের মামার বয়স ওয়াই। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তার মানে রজতের বয়সের সাথে যদি এক্স, যেটা রজতের বয়স, তার সাথে যদি 16 বছর আমি যোগ করি, তাহলে আমরা রজতের মামার বয়স, যেটা আমরা ওয়াই ধরেছি, সেটা পাবো। তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণটা পেয়ে গেলাম, y = x + 16। আমি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। 8 বছর বাদে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে, তাহলে রজতের মামার বয়স আর রজতের বয়সটা বের করতে হবে। তাহলে 4 বছর বাদে, 8 বছর বাদে রজতের বয়স কত হবে? x + 8, আর রজতের মামার বয়স কত হবে? y + 8। এইবারে শর্ত বলছে এই y + 8টা x + 8-এর দ্বিগুণ হবে। এইটা কি হয়ে যাবে? x + 8-এর দ্বিগুণ। তার মানে আমরা লিখতে পারি y + 8 = 2 × x + 8। এইটা আমরা পেয়ে যাব আমাদের দ্বিতীয় সমীকরণ। এই তাহলে দুটো সহ সমীকরণ পেলাম, y = x + 16 আর y = 2x + 8। ঠিক আছে, এই দুটো সহ সমীকরণকে এবার আমাদের সমাধান করব, আর দুটো সমীকরণের জন্য আমরা বিন্দুগুলোকে বের করি। তাহলে এখানে আমরা বিন্দুগুলো পেয়েছি। প্রথম সমীকরণের জন্য আমরা বিন্দু পেলাম 0, 16, -8, -16, 0।
আর দ্বিতীয় সমীকরণের জন্য পেলাম 0 8 -2 4 -4 0। ঠিক আছে, আমরা গ্রাফটা প্লট করে নিয়েছি। একটা জিনিস আমি বলে দিই, একটু আমি ওটাকে এডিট করে দিয়েছি। আমাদের গ্রাফের লিমিটেশনের জন্য আমরা প্রথম বিন্দুটাকে -10 6 ধরেছি, আর শেষ বিন্দুটাকে -12 +4 এসছে। এটা একটু চেঞ্জ করে নিয়েছি। দ্বিতীয় সমীকরণে আমরা কোনো পরিবর্তন করিনি। তাহলে প্রথমে আসবে -10 6। আমি বিন্দুগুলোকে প্লট করে দিচ্ছি। আমরা এইভাবে বিন্দুগুলো, তিনটে বিন্দু পেয়ে গেলাম। এটাকে সরলরেখায় এঁকে দিচ্ছি। ঠিক আছে, আমি এই সরলরেখাটা পেয়ে গেলাম প্রথম সমীকরণের জন্য, যেটা হচ্ছে y = x + 16 আমরা পেয়েছিলাম। দ্বিতীয় সমীকরণটাকেও এই বিন্দু 0 8টাকে রিপ্লেস করে দিচ্ছি -3 আর 2 দিয়ে। আচ্ছা, আমরা দুটো গ্রাফকে প্লট করে নিয়েছি, এটা প্রথম সমীকরণের জন্য, এটা দ্বিতীয় সমীকরণের জন্য। এবারে এরা ছেদ করেছে, আমাদের একটু গ্রাফের বাইরে ছেদ করে ফেলেছে, যেহেতু গ্রাফটা ছোট। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই যে স্থানাঙ্কটা, এটাকে যদি আমরা প্লট করি তাহলে আমরা পাবো x = 8 আর y = 24। তার মানে কি দাঁড়াচ্ছে, যে রজতের বয়স হচ্ছে x বছর আর রজতের মামার বয়স হচ্ছে 24 বছর। এবারে আমরা শর্তগুলো যেটা ছিল সেটাকে সিদ্ধ করে দেখি। রজতের বয়স যদি 8 হয়, রজতের মামার বয়স ছিল 16 বছরের বেশ বড়, তাহলে 8 + 16 24 হয়। তাহলে প্রথম সমীকরণটা সিদ্ধ হয়ে গেল। আচ্ছা, 8 বছর বাদে রজতের বয়স হবে 8 + 8 সমান হয়ে যাবে 16, আর রজতের মামার বয়স হবে 24 + 8 সমান 32। তার মানে 16 বছর আর 32 বছর, তার মানে রজতের মামার বয়স রজতের থেকে দ্বিগুণ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অঙ্ক করব। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 15 অন্তর 3, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটো লিখি। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। প্রথমে বলছে দুটি সংখ্যার সমষ্টি। আমি দুটি সংখ্যা ধরে নিচ্ছি x y, বেশি লিখছি না। এক্ষেত্রে আমি লিখে নিচ্ছি x > y। যেহেতু অন্তর আছে, তো তাহলে মানে আমাকে একটা বড় সংখ্যা কোনো একটাকে ধরে নিতে হবে। তো আমি এক্ষেত্রে বড় সংখ্যা ধরে নিয়েছি, যে এক্সটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে কি হবে, প্রথম যে শর্ত আছে, দুটো সমষ্টি x + y = 15 আসবে, আর দ্বিতীয়টা আসবে x - y = 3। এখান থেকে এই দুটো হয়ে গেল কিন্তু আমাদের সহ সমীকরণ 1 আর 2। এখান থেকে আমি y পাবো 15 - x, আর এখান থেকে y পাবো x - 3। আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি। এবার আমি বিন্দুগুলোকে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি প্রথম সমীকরণের জন্য এই বিন্দুটা পেলাম, আর দ্বিতীয় সমীকরণের জন্য এই বিন্দু পেলাম। এবার আমরা এটাকে গ্রাফে প্লট করব। প্রথম সমীকরণের দ্বারা যে সরলরেখাটা পেয়েছি আমরা এঁকে নিয়েছি, দ্বিতীয় বিন্দুগুলো দিয়ে প্লট করে সরলরেখা আঁকছি। দেখো, আমি দুটো সরলরেখা এঁকে নিয়েছি। আমি এটার নাম দিয়ে দিচ্ছি AB, এটা AB, আর এটার নাম দিয়ে দিচ্ছি CD। আমি এখানে অ্যারো আছে, আমি আর অ্যারোগুলোটাকে দিলাম না। তো দেখো, এই খুব সুন্দরভাবে এই বিন্দুটা এখানে ছেদ করেছে, যেটা আমরা গ্রাফে দেখাতে পেরেছি। এবার এই ছেদ বিন্দুটা স্থানাঙ্ক বের করি। আমরা দেখি এর এক্স অক্ষ বরাবর কত যাচ্ছে। এটাকে আমি এইভাবে ডট ডট দিয়ে দিলাম, এখানে এলো আর এটা এলো এই রকম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8 9, তার মানে এক্স = পেয়ে গেলাম 9। আর ওয়াই বরাবর কত যেতে হচ্ছে, 1 2 3 4 5 6, ওয়াই পেয়ে গেলাম 6। 1 2 3 4 5 6। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে বিন্দুটা এলো 9 আর 6। তার মানে সংখ্যাটা, বড় সংখ্যা যেটা সেটা আমাদের 9, আর ছোট সংখ্যাটা হচ্ছে 6। এবারে তোমরা যে শর্তগুলো দেওয়া ছিল সেটাকে তোমরা আমার মতো ক্রস চেক করার জন্য, বা নিজেদের এগুলো ক্রস চেক করলে তোমাদেরও ভালো লাগবে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার 3 নম্বর দাগে বলছে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটা লিখি। ঠিক আছে, আমরা করব। তাহলে লব আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে x/y, যেখানে এক্সটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। ঠিক আছে, তাহলে এবারে বলেছে যে সমীকরণটার প্রথম শর্ত কি, লব থেকে 3 বিয়োগ আর হরের সাথে 2 যোগ হবে। লবের সাথে 3 বিয়োগ করলে হয় x - 3, আর হরের সাথে 2 যোগ করলে হয় y + 2। এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে দিলাম, সেটা হয়ে যাবে 1/3। তাহলে এটার আমরা যদি সমাধান করি, কি আসে, বজ্র গুণন মানে এটা ক্রস গুণ হয়, এটা এদিকে এটা এদিকে,
তাহলে হবে 3x মাইনাস 9 সমান y প্লাস 2। ঠিক আছে, আমি দুইটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি আসে 3x মাইনাস 11 সমান y। এটাকে আমরা y আকারে লিখবো, বাঁদিকে y রাখবো, 3x মাইনাস 11, এটা প্রথম সমীকরণ। এবার দ্বিতীয় সমীকরণ কি বলছে, দ্বিতীয় শর্তটা যে লবের সাথে 4, লব এবং হর থেকে দুটোর থেকে এবারে বিয়োগ হবে। লবের সাথে হবে 4 বিয়োগ আর হরের সাথে 2 বিয়োগ, তাহলে আমাদের কি আসছে এক্স মাইনাস 4 বাই ওয়াই মাইনাস 2 আসছে, সেটা করলে হয় হাফ। তাহলে আমরা পেয়ে যাব 2x মাইনাস 8 ওয়াই মাইনাস 2। এটা করলে হয়, এটাকে বাঁদিকে নিয়ে চলে আসবো, 2x মাইনাস 8টা হয়ে যাবে, এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আর প্লাস 2 মিলে হবে -6 সমান ওয়াই। তাহলে ওয়াই কি পেলাম 2x মাইনাস 6, এইটা হয়ে যাবে আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে আমরা বিন্দুগুলোকে প্লট করে নিই, করে গ্রাফে অ্যাপ্লাই করি, এটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে দুটো সরলরেখা ছেদ করেছে, যেটার x কি হচ্ছে 5, y হচ্ছে 4। তাহলে যে শুরুতে আমাদের ভগ্নাংশটা ছিল কি আসবে 5-এর 4। ঠিক আছে, এবারে আমরা 4-এর দাগের অঙ্কটা করব। বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ লিখতে হবে। এক্ষেত্রে আমাদের একটু আয়তক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল কেমন হয় সেটা একটু রিভাইজ করে নেব, জেনে নেব। আমি প্রথমে একটা আয়তক্ষেত্রকে 6-এর 4-এ আমরা যদি দৈর্ঘ্যটাকে এক্স ধরি আর প্রস্থটাকে ওয়াই ধরি, তাহলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হয় এক্স ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, আর পরিসীমা হয় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে পরিসীমা মানে আমরা যদি এই বরাবর দূরত্বটাকে দেখতে চাই তাহলে সেটা কীরকম হবে, তাহলে প্রথমে এক্স ওয়াই, তাই না? তাহলে এসে যায় কীরকম আসে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এসে যায় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেই জন্য এইটা পরিসীমা এলো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখন আমাদের কি বলেছে যে আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটাকে বলছে 60। কোনো অসুবিধা নেই, এখান থেকে আমরা কি পেয়ে যাই এক্স প্লাস ওয়াই সমান 30 পেয়ে যাই, যেখান থেকে ওয়াই সমান হয় 30 মাইনাস এক্স। এটা আমাদের প্রথম সমীকরণ। এবার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, তার মানে এক্স প্লাস 2 করলাম, আর প্রস্থ 2 মিটার কম হলে ওয়াই মাইনাস 2 করলাম, হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। মানে এটার সাথে যদি 24 বর্গমিটার আমরা যোগ করি, তাহলে আমরা পূর্বে যে ক্ষেত্রফলটা ছিল সেটা পাবো, এক্স ওয়াই পাবো। তাহলে এর ক্ষেত্রে এরকম পেয়ে গেলাম, এটাকে এবার আমরা গুণ করে নেব এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে ফাইনাল আমরা সমীকরণটা পেলাম ওয়াই ইকাল টু এক্স প্লাস 12। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে আমরা গ্রাফ করার আগে বিন্দুগুলোকে প্লট করে নিই, বিন্দুগুলোকে বের করে নিই। আমরা বিন্দুগুলো পেয়ে গেছি, এবারে এটাকে আমরা গ্রাফে প্লট করব। ঠিক আছে, আমরা গ্রাফটাকে প্লট করেছি, এই বিন্দুগুলো যেটা এখানে ছেদ করেছে আমাদের গ্রাফের বাইরে ছেদ করেছে, যেটাকে আমরা যদি বের করি গ্রাফিক্যালি তাহলে আমরা এরকম পাবো। যদিও এই ক্ষেত্রে আমাদের একটু লিমিটেশন হয়ে গেছে, তার মানে আমরা এক্স ইকুয়াল টু এখানে পেতাম 20, ওয়াই ইকুয়াল টু 10, তার মানে এই বিন্দুটা হচ্ছে 20 আর 10। ঠিক আছে, তাহলে বাগানটার দৈর্ঘ্য কত এলো, দৈর্ঘ্য আসবে 20 আর প্রস্থ আসবে 10। ঠিক আছে, এরপর 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করি স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটু অন্যগুলোর থেকে আলাদা। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে, সংকেত দিয়ে দিয়েছে, ধরি স্থির জলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে নৌকাটি যায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। ঠিক আছে, আমি একটু এটাকে বোঝাচ্ছি জিনিসটা কি বলতে চাইছে। মনে করো এই একটা নদী আছে, ঠিক আছে, এরকম জল বয়ে যাচ্ছে এবং এটা এই বরাবর যাচ্ছে মনে করো। এবার আমি যদি একটা নৌকা নিয়ে যাই, এই নৌকা যদি
আমি এই বরাবর যাই, তাহলে কি করছে বলো তো, এই যে স্রোতের বেগটাও আমার নৌকার সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। তখন যদি আমার এখানে বলেছে নৌকার ভেলোসিটিটা হচ্ছে, বেগ হচ্ছে এক্স আর স্রোতের হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে এর ক্ষেত্রে যদি এই স্রোতের বেগটাও আমার তখন এই নৌকার বেগটা এক্সের থেকে বেশি হয়ে যাবে। বেশি হয়ে কী হয়ে যাবে বলতো, এক্স প্লাস ওয়াই, মানে স্রোতের প্রতিকূলে আমি এই বিন্দু থেকে যদি এই বিন্দু যেতে চাই, এটা 1 নম্বর বিন্দু আর এটা 2 নম্বর বিন্দু, তাহলে কিন্তু আমাদের বেগ তখন হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এবং আমাদের সময়টা কিন্তু কম লাগবে। আর যদি স্রোতের প্রতিকূলে যেতাম, নৌকার বেগটা যদি এদিকে হতো, নৌকার স্পিডটা যদি, হ্যাঁ বেগটা যদি এদিকে হতো, তাহলে আমরা পেতাম, আমরা 2 নম্বর থেকে 1 নম্বরে যদি আসি তখন আসবে এক্স মাইনাস ওয়াই, এটা আসবে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটু জেনে রাখা দরকার। তখন আমাদের স্রোতের প্রতিকূলে যেতে হচ্ছে, আমাদের সময়টা বেশি লাগবে এবং সেক্ষেত্রে আমাদের নৌকার যে বেগটা হয় সেটা কিন্তু কমে যায়। স্রোতের বেগটা থাকার জন্যে আমাদের নৌকার গতিবেগটাকে কমিয়ে দেয়। যদিও নৌকাটা যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, কিন্তু নৌকা এগোবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ারে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, 16 কিলোমিটার স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, 16 ঘন্টায় যায় 96 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় যাবে, ঐকিক নিয়ম করব, এত কিলোমিটার সমান আসবে 6 কিলোমিটার। তাহলে বেগটা কি চলে আসবে, এক্স প্লাস ওয়াই চলে আসবে 6, এইটা প্রথম সমীকরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে, 8 ঘন্টায় যায় 16 কিলোমিটার, তাহলে একই রকমভাবে 8 ঘন্টায় 8 ঘন্টায় যায় হচ্ছে 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় 16/8 কিলোমিটার সমান আসবে 2 কিলোমিটার। তাহলে বেগটা কত আসবে, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা প্রথম সমীকরণ পেলাম। দ্বিতীয় সমীকরণ কী পাবো, এক্স মাইনাস ওয়াই সমান 2 পাবো। তাহলে আমরা গ্রাফে প্লট করে নিই। গ্রাফে প্লট করলে প্রথম সমীকরণটা থেকে কি পাবো, আমরা তাহলে বিন্দুগুলো কী পেলাম, প্রথম সমীকরণটাকে এরকম করে নিলাম, সেটা থেকে আমরা পেয়ে গেলাম 0 6 6 0 3 3, আর দ্বিতীয় সমীকরণটাকে 0 -2 2 0 1 -1। ঠিক আছে, এই বিন্দুগুলোকে এবার আমরা গ্রাফে যেমন আঁকা শিখেছি সেইভাবে যদি আমরা সমাধান করি, গ্রাফে প্লট করি, তাহলে আমরা পাবো উত্তরটা আসবে, আমি উত্তরটা সমান 4 আসবে আর ওয়াই সমান 2 আসবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে নিও, আমি আর দেখাচ্ছি না। এবার সাতের দাগে, নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। খুব ভালো। এখানে বলেছে এক্স ইকাল টু 0 আর 2x + 3y সমান 15। আমি বলেছিলাম এক্স ইকাল টু 0 কোন অ্যাক্সিসের হচ্ছে ইকুয়েশন, কোন অ্যাক্সিসের এটা সমীকরণ, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের। ঠিক আছে, আর এটা আছে 2x + 3y সমান 15। আমরা এটার জন্য বিন্দুগুলো বের করে নেব। এখান থেকে কি পাবো, 3yটা আসবে, 2xটাকে ডান দিকে দিয়ে দিচ্ছি, y আসবে 5 - 2x/3। আমরা এটা কেন করলাম আগে আমরা বলেছি, এটা এই যেটা এক্স এর মান এমন ধরবো যাতে সেটা 3-এর গুণিতক হয়, তবেই আমরা ওয়াইটাকে পূর্ণ। তাহলে আমরা এটাকে গ্রাফে প্লট করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের ওয়াই অ্যাক্সিস এক্স ইকাল টু 0 মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস, আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। আর যেটা দ্বিতীয় সমীকরণ আছে তার জন্য যে বিন্দুগুলো পেলাম, এটা 0 5, এটা 3 3, আর এটা -3 7, যেটা কিনা 0 5, তার মানে এক্স ইকুয়াল টু আসবে 0, ওয়াই ইকুয়াল টু আসবে 5। তাহলে এই দুটো সমীকরণের সমাধান পেয়ে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমাদের বলা থাকতো যে এক্স ইকুয়াল টু কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো, যেমন আমি যদি বলতাম যে এক্স ইকুয়াল টু 2 আছে, এক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু যেটা 0 দেওয়া ছিল, সেক্ষেত্রে যদি এক্স ইকুয়াল টু 2 থাকতো, তাহলে সমীকরণটা কীরকম হতো, তখন এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 0 যেটা ওয়াই অ্যাক্সিস এসেছিল, এক্স ইকুয়াল টু 2, তখন আমরা এই রকম ওয়াই অ্যাক্সিসের প্যারালালে সমীকরণটা পেতাম আর ছেদ বিন্দু হয়ে যেত এরকম জায়গায়। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা দিয়েছে ওয়াই ইকুয়াল টু 5 আর 2x + 3y ইকুয়াল টু 11। এটাও একই রকমভাবে আমাদের করব, কিন্তু এক্ষেত্রে শুধু দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 আর এটা হচ্ছে 2x + 3y ইকুয়াল টু 11। আমি এটাকে করলে একেবারে ডাইরেক্ট করে দিচ্ছি, স্টেপ জাম্প করে দিচ্ছি, 11 - 2x আসে
3। তাহলে এক্স ওয়াই বিন্দুটাকে বের করে নিই। তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম 1 3 -2 5 4 1 আর y = 5। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা ছিল 2 নম্বর সমীকরণ। এবারে আমরা এটাকে গ্রাফে প্লট করব। আমরা তাহলে তিনটে বিন্দু পেয়ে গেছি দ্বিতীয় সমীকরণের দ্বারা। আর y = 5, y = 5 মানে হচ্ছে 1 2 3 4 5। এটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল। তার মানে এর ক্ষেত্রে প্রথম যে ইকুয়েশনটার গ্রাফ আসবে এরকম, আর দ্বিতীয় ইকুয়েশনের গ্রাফটা আসবে এই রকম। তাহলে আমাদের ছেদ বিন্দুটা কোথায়? এখানে 5, x = -2 আর y = 5। ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর দাগেরটা। আমরা এখানে দুটো সমীকরণের এরটার থেকে এই বিন্দুগুলো পেলাম আর দ্বিতীয় সমীকরণ থেকে এই বিন্দুগুলো পেলাম। এটাকে গ্রাফে আশা করি তোমরা নিজেরা প্লট করে নিতে পারবে। আমি আর সময় নষ্ট করব না, আমি 4 দাগের অঙ্কটায় যাব। ঠিক আছে। এর ক্ষেত্রে আমাদের এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে এই বিন্দুগুলো পাবো আর এখান থেকে এই বিন্দুগুলো পাবো। আচ্ছা, এবারে আমরা 8 নম্বর দাগের যাব। লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। একই ব্যাপার, আগেও আমরা যেগুলো করেছি আমি শুধু পয়েন্টগুলোকে দেখিয়ে যাব, দেখিয়ে স্কিপ করে দেব যাতে, এবং বেশি দেখাবো না। প্রথমটা একটা একটা করে স্কিপ করে দিচ্ছি। প্রথমে 8-এর একটা হচ্ছে 4x - y = 3। তাহলে কি আসবে? y সমান, ঠিক আছে, আমি এই বিন্দুগুলো পেয়ে গেলাম দুটো সমীকরণ থেকে, গ্রাফে প্লট হয়ে যাবে আশা করি। আচ্ছা, দ্বিতীয় সমীকরণের আমরা বিন্দুগুলো এখানে পেয়ে গেলাম। আমি শুধু এগুলোকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, তারপরে দেখবে যে আমার সাথে মিলছে কিনা। ঠিক আছে, না মিললে আমাকে জানাবে। 3 নম্বরে আমরা এই বিন্দুগুলো পাবো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের সমীকরণগুলি সমাধান করতে বলেছে না। আমরা এক্ষেত্রে পাবো x = 5, y = 7। আচ্ছা, প্রথম যে অঙ্কটা দেখিয়েছিলাম এইটার, এর ক্ষেত্রে পাবো x = 1, y = 1। দেখো এখানে একটা আর এখানে একটা, এই দুটো একই বিন্দু পেয়ে গেছি। ওটাই হচ্ছে ওদের ওই দুটো সরলরেখার ছেদ বিন্দু, যেটা 1 1। দ্বিতীয় ক্ষেত্রেও আমরা দেখো এখানে 2 পেয়েছি, 2 1, এখানেও 2 1। তাহলে x = 2, y = 1। এইটারও সমাধান এটা হবে। আচ্ছা, 4 নম্বর দাগের। এর ক্ষেত্রে দেখো আগে আমি যেটা দেখিয়েছিলাম, এর ক্ষেত্রে আমাদের কোনো ধ্রুবক নেই, কনস্ট্যান্ট নেই। তার মানে এটা কোথা দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। আমরা প্লট করে দেখব। আর এই গ্রাফটাকে আমি একটু দেখাচ্ছি এই একটা অঙ্কের ক্ষেত্রে যে কীরকম হয়। আমরা বিন্দুগুলো পেয়ে গেছি। এক্ষেত্রে আমি দেখো লক্ষ্য করো 4 - 2x/3 হিসাবে করেছি যাতে বিন্দুটাকে বের করতে সুবিধা হয়। এক্ষেত্রে কিন্তু আমরা করিনি, কারণ এক্ষেত্রে আমরা করলে এখানে 1-এর 2 এসে যাবে। এটা যদি করতাম 3x/2 -½ আসতো, সেই জন্য আমরা করিনি। এর ক্ষেত্রে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা পেয়েছি তাই আমরা এটাকে এইভাবে করেছি। এটা করলে একটু সুবিধা হয় আমাদের বিন্দুগুলোকে বের করতে। আমরা প্রথম 3টে বিন্দু দ্বারা এই সরলরেখাটা পাবো, যেটা আমি এঁকে দিচ্ছি। আর দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 0 0 3 2 আর -3 2। এই 3টে পয়েন্ট, এটাকে আমরা টেনে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা এই বিন্দুতে ছেদ করলো, যেটা স্থানাঙ্ক হবে 3 2। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে 3 2 পেয়েছি, এখানেও 3 2 পেয়েছি। তাহলে x = 3, y = 2। এবারে 5 নম্বর দাগেরটা। 5 নম্বর সমীকরণের আমরা বিন্দুগুলো পেয়ে গেছি 3 7 1 2 -1 3। আর দ্বিতীয় সমীকরণের থেকে 1 2 -7 8 আর 6 -1 পেয়েছি। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কে আমাদের বলেছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান করতে বলেছে। ঠিক আছে, আমরা করব। 3x + 2y = 12 আর আছে 12 = 9x - 2y। এক্ষেত্রে আমরা y যদি করে নিই সেটা আসে, ঠিক আছে, আমি এখান থেকে এইটা পেলাম আর এখান থেকে এইটা পেলাম। এবারে এর বিন্দুগুলো আমরা লিখব। সেই বিন্দুগুলো লিখলে কি আসে? আমরা 9 নম্বর দাগের যেটা অঙ্কটা পেয়েছি সেখান থেকে এই বিন্দুগুলো পেয়ে যাচ্ছি দুটো সমীকরণ থেকে। এগুলোকে আমরা গ্রাফে প্লট করে নিতে পারবো। এবারে 10 নম্বর দাগেরটা। 10 নম্বর দাগের বলছে x/3 + y/4 = 2। এটাকে আমরা কিভাবে করব? প্রথমে এটা একটু সামান্য একটা স্টেপ আগে করে দিয়েছে। আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে হয় 12। 12 যদি লসাগু হয় 3 আছে, উপরে হয়ে যাবে 4x প্লাস এটা দিয়ে 12 হচ্ছে, ভাগ করলে 4 দিয়ে 12 ভাগ করলে 3 হয়, 3টা উপরে গুণ হয়ে যাবে 3y = 2। সেটা করলে আসে কি 3y + 4x = 24 আসে। এটা ডান দিকে গুণ হয়ে যাবে।
তারপরে আসবে আমি যদি ওয়াই করি 24 মাইনাস 4x/3, এটাকে আমরা করে নেব 8 মাইনাস 4/3 এক্স। এবার আমি বিন্দুগুলোকে প্লট করব। এক্ষেত্রে অঙ্কটা একটু ইন্টারেস্টিং বলেছে যে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে দেখি। ঠিক আছে, আমি আগে গ্রাফটাকে আঁকবো, তার জন্য পয়েন্টটাকে বের করে নিই। ঠিক আছে, আমরা এটা গ্রাফ প্লট করে নিয়েছি। গ্রাফ প্লট করলে এই বিন্দুটাকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 0 8, এইটা 3 4, আর এটা হচ্ছে 6 0। এই 6 0-এর মানে হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য হবে 6। এটা যেহেতু আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, ত্রিভুজটা হয়ে যাচ্ছে এই ত্রিভুজটা, এবং যার ক্ষেত্রে ভূমিটা, এটা যদি আমি ভূমি ধরি তাহলে সেটা হয়ে যাবে 6, আর এটা যদি আমি উচ্চতা ধরি তার হয়ে যাবে 8। এটা 8 আর এটা 6। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এখানে হাফ লিখে দিলাম, ভূমিটা হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 8। ত্রিভুজের ক্ষেত্রফলে সবসময় আমরা লিখব বর্গ একক, তাহলে এটা হয়ে যায় 24 বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা 10-এর দাগের অঙ্কটা করে দিলাম। এবারে 11-এর দাগেরটা। এক্ষেত্রে অঙ্কটায় বলেছে এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 3, আর এই তিনটে ইকুয়েশান দেওয়া আছে। প্রথমে আমি তিনটে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটা থেকে আমি এই বিন্দুগুলো পেয়ে গেলাম। আর এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 4 মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর ওয়াই ইকুয়াল টু 3 মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সেটা আমরা গ্রাফে প্লট করি। এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 4 মানে এক্স ইকুয়াল টু 4 এরকম একটা জায়গায় আসবে। সেটা যদি আমরা গ্রাফটাকে প্লট করি তাহলে কীরকম আসে, সেটা আসে এরকম। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, আর ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 3 আসবে হচ্ছে ঠিক এই রকম। ঠিক আছে, এগুলোকে অ্যারো চিহ্ন দেব, সবসময় না দিলেও এগুলো সবসময় অ্যারো চিহ্ন হিসাবেই হবে। এবারে 3 নম্বরটাকে আমরা আঁকি। 0 3, 0 হচ্ছে এখানে, 3 মানে এই একটা বিন্দু পেলাম। তারপর আসবে 4 0, 4 0 এরকম একটা বিন্দু আসবে। তারপর আসবে -4 6, এখানে বিন্দুটা আসবে। তারপরে আমরা এটাকে স্ট্রেট লাইনটাকে এঁকে নেব। এক্ষেত্রে আমরা লক্ষ্য করো বলেছে যে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3, আর এই ইকুয়েশানটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। ঠিক আছে, এবারে বলছে যে এই ইকুয়েশান তিনটে দিয়ে যে ত্রিভুজটা তৈরি হলো, তাহলে কোন ত্রিভুজটা তৈরি হবে, এই ত্রিভুজটা তৈরি হবে। সেই ত্রিভুজের আমরা যদি দেখি তাহলে কি আসে না, আমরা প্রথমে ইকুয়েশনটাকে একটু ভুল এঁকেছিলাম। এক্স ইকুয়াল টু 4 হচ্ছে এখানে 1 2 3 4, এক্স ইকুয়াল টু 4 হচ্ছে এইটা। তাহলে আমাদের যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা হলো এই ত্রিভুজটা, যার তিনটে বিন্দু আমরা যদি দেখি, এই বিন্দুটা আসবে 4 0, এই বিন্দুটা আসবে 0 3, আর এটা আসে, দেখো ভালো করে লক্ষ্য করে, এটা 4 1 2 3, এটা আসবে 4 3। তাহলে এর ক্ষেত্রে আমি যদি এইটা, আর আমার দৈর্ঘ্য ভূমি ইন্টু উচ্চতা দরকার, তার মানে এইটা এসে গেল 4, এইটা এসে গেল 3। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি আমি যাই ধরে নিই, ভূমি আমি ধরে নিচ্ছি 4, এর ক্ষেত্রে 4 ইন্টু 3, তাহলে সেটা আসবে 6 বর্গ একক। ঠিক আছে, এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক ছিল, আলাদা অঙ্ক অন্যগুলোর থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা 12 দাগের অঙ্ক। বলছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2/3, এটা অলরেডি দেওয়া আছে, আমাকে আর ওয়াইটাকে আলাদা করে নিতে হচ্ছে না। সেই লেখচিত্র থেকে এক্স ইকুয়াল টু -2 এর জন্য ওয়াই এর এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান 3 হবে তা নির্ণয় করি। এটা একেবারে সহজ আছে, যে দেখে মনে হচ্ছে অঙ্কটা কঠিন, কিন্তু আমি দেখিয়ে দিলে বুঝতে পারবে অঙ্কটা সহজ আছে। আমি প্রথমে লিখব 12 দাগের অঙ্কটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 2/3। তাহলে এর ক্ষেত্রে আমি প্রথমে এর বিন্দুগুলো বের করে নিই। আচ্ছা, এর ক্ষেত্রে তাহলে আমি এই বিন্দুগুলো পেয়ে গেলাম, সেই বিন্দুকে আমি প্লট করি। 4 2, আমি এটাকে আর গ্রাফে করছি না, সাদা খাতায় করছি। -2 0, এটা -2 0টা এখানে আসবে, আরেকটা আসবে 7 3, এটা যদি 4 হয় এটা এখানে 7 হবে, আর 3টা এইরকম একটা জায়গায় হবে। ঠিক আছে,
ঠিক আছে, এর হচ্ছে 4 2 হচ্ছে এইটা, -2 0 এইটা, আর এটা হচ্ছে 7 3। ঠিক আছে, এইবারে অঙ্কটা এখানে শেষ নয়, এটা আমাদের গ্রাফে প্লট হয়ে গেছে। এরপরে বলছে যে x = -2 এর টু এর জন্য y এর মান কত। আমরা সমীকরণটা লিখব x + 2/3। x = যদি -2 দিই তাহলে -2 + 2/3 আসবে, সেটা কিন্তু শূন্য হবে কারণ উপরে শূন্য। আবার যদি গ্রাফেও দেখি x = -2 মানে এই পয়েন্টটা, তার জন্য কত এলো, ওয়াইটা 0 এলো। আবার একটা বলছে x এর কোন মানের জন্য y এর মান 3 হবে। দেখো এক্ষেত্রে দেখো আমরা যে বিন্দুটা দিয়েছি 7 3, 3 মানে কি, এটা হচ্ছে y, তাহলে y = 3 কখন হচ্ছে, যখন x = 7। আমরা গ্রাফিক্যালি বলতে পারছি y = 3 হলে কখন হবে, যখন x = 7 হবে। আবার আমরা যদি সমীকরণ দিয়েও করতে চাই তাহলে y = আমরা 3 লিখে দেবো, y + x + 2/3। এখানে আমরা 3 লিখে দেবো, x + 2/3। সেটা যদি আমরা সমাধান করি তাহলে x = আমরা পেয়ে যাব 7। তোমরা নিজেরা করে নিতে পারবে এটা। 13 দাগের অঙ্কটা একটু ভিন্ন অঙ্ক আছে, এরকম অঙ্কই আমি তোমাদেরকে এখন বেশি বেশি করে দেখাবো, কারণ বাকি তোমরা বিন্দু স্থাপন করার, সমীকরণ থেকে সরলরেখা আঁকা সবই আশা করি ভালোভাবে শিখে গেছো। এক্ষেত্রে বলছে 3x - 1, 3x - 1/2 সমান আসছে 2x + 6/3। এটাকে আমরা কিন্তু সমাধান করতে পারি ডাইরেক্ট, এটা একটা সিম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু এটাকে বলে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটাকে ধরবো 1 নম্বর ইকুয়েশন, যেটা কিনা y = আসবে 3x - 1/2, আর এটা আসবে 2 নম্বর ইকুয়েশন, যেটার ক্ষেত্রে হবে y = 2x + 6/3। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বিন্দুগুলো আমরা বের করব, আর এর ক্ষেত্রে বিন্দু, আর এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে বিন্দু বের করব, তারপর সরল রেখাটাকে আঁকবো। দেখো আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম, এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে প্লট করব। আমরা দুটো গ্রাফ প্লট করে নিয়েছি, যেটা এর ক্ষেত্রে এইটা ছিল 3x - 1/2, আর এর ক্ষেত্রে ছিল 2x + 6/3। সেই দুটো দেখো এখানে আমাদের ছেদ করেছে। এইটা যদি স্থানাঙ্ক আমরা দেখি তাহলে এটা আসবে 3 4, তার মানে x এর মান হয়ে যাবে 3, y হয়ে যাবে 4। যদি আমাদের শুধু x এর মানটা বের করতে বলেছে, তাই আমরা x এর মান পেয়ে গেলাম 3। এবং ইন্টারেস্টিংলি ভাবে লক্ষ্য করো যে এখানে আমাদের দেখো দুটো বিন্দু পেয়েছি, 3 4 3 4, মানে ওই সহজে বিন্দু বের করা থেকেই আমরা কিন্তু সমাধানটা করে নিতে পারি। আমাদের এমন অঙ্ক আসে যেক্ষেত্রে আমাদের এটা সুবিধা হচ্ছে যে আমরা বের করে নিতে পারছি যে বিন্দুগুলো, সেটা কিন্তু 3 4 ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে আমি যদি এটাকে ডাইরেক্ট বীজগণিতের নিয়ম অনুযায়ী করতাম তাহলে কি আসতো, 3x - 1/2 = 2x + 6/3। দুইটা এদিকে গুণ হবে, তিনটা এদিকে গুণ হবে, গুণ করলে কী রকম আসে, এটা আসতো 9x - 3, আর এটা আসতো 4x + 12। তাহলে সবগুলো যদি এই 4xটাকে বাঁদিকে নিয়ে আসি তাহলে আসতো 5x। আমি এটা একটু ভেঙে করাই, 9x - 4x, আর তিনটায় -3 এদিকে গেলে হতো 12 + 3। এইটা করলে আসে 5x, আর এটা করলে আসে 15। তাহলে x = হয়ে যেত 3, যেটা আমরা সমাধান করেও পেয়েছি লেখচিত্রের দ্বারা। এবারে 14 দাগেরটা, 14 দাগে এগুলো কিছু এমসিকিউ আছে, বলেছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, যেটা বলে 2x + 3 সমীকরণের লেখচিত্রটি কি হবে। 2x + 3কে যদি আমরা দেখি 0, এটা আসে x সমান হচ্ছে -3/2 আসবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে গ্রাফে প্লট করব। এর ক্ষেত্রে আমি একটা বিন্দু ধরছি যে এইটা হচ্ছে x = -3/2, আর এটা শূন্য হবে। তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফটাকে প্লট করি তাহলে এরকম আসে, গ্রাফটা এরকম আসে, যেটা কিনা কি হবে, y অ্যাক্সিসের সমান্তরাল, তাই না। তাহলে আমাদের 14 1 নম্বর দাগের উত্তর হবে বি, যেটা y অ্যাক্সিসের সমান্তরাল। এটাকে যদি আমি একটা জেনারেলাইজ করে দেখাতে চাই, x = c, c যেখানে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, সেক্ষেত্রে আমাদের সেই যে লেখচিত্রটা আসবে সেটা হবে y অক্ষের সমান্তরাল। আর যদি y = c হয় তাহলে সেটা কিন্তু আমি ধরে নিচ্ছি এই গ্রাফে দেখাচ্ছি y = c, সে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সিও এখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে সেটা এরকম একটা লাইন আসবে যেটা কিনা x অ্যাক্সিসের সমান্তরাল। ঠিক একই রকমভাবে আমাদের দেখো 2 নম্বর দাগে সেই রকমই একটা অঙ্ক দিয়েছে, বলেছে ay + b = 0।
এটাকে যদি আমরা এ করি এ ওয়াই সমান মাইনাস বি, তাহলে ওয়াই সমান মাইনাস বি বাই এ, যেখানে এ বি হচ্ছে ধ্রুবক এবং এ বি নট ইকাল টু জিরো। তার মানে এইটা কি এসে গেলো মাইনাস বি বাই এ, যেটা একটা ধ্রুবক, সেই ধ্রুবক আমি এখানে দেখেছি। এর ক্ষেত্রে আমি যদি এটাকে পজিটিভ, এর ক্ষেত্রে পজিটিভ নিয়েছি ধ্রুবকটা, আমি যদি নেগেটিভ নিতাম তাহলে এরকম আসতো, যেটা অবশ্যই কিনা আমার এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তার মানে এর উত্তরটা হবে এ। তিনের দাগেরটা কি বলেছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 0 লেখচিত্রটি কী হবে। এটা আমি দেখিয়েছি 2x প্লাস 3y সমান 0, তাহলে y আসে মাইনাস 2x বাই 3। এর ক্ষেত্রে কনস্ট্যান্ট যেটা ধ্রুবক শূন্য, ধ্রুবক যদি শূন্য হয় সেক্ষেত্রে আমি কি বলেছিলাম সেটা কি হবে, এরকম যদি হয় তাহলে সেটা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই, এটা সি এর দাগের উত্তর হবে। এবারে চারের দাগেরটা বলেছে সি এক্স প্লাস ডি, এটা একটু ইন্টারেস্টিং আছে। সি এক্স প্লাস ডি সমান যদি শূন্য হয়, যেখানে সি এবং ডি ধ্রুবক এবং সি নট ইকাল টু 0, সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে। ওয়াই অক্ষের সমীকরণ কখন হবে, যখন ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তার মানে এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 হতে গেলে আমি এক্সটাকে বের করে নিচ্ছি, এখান থেকে ভেঙে নিচ্ছি। সি এক্স সমান কি আসে, মাইনাস ডি আসে, এক্স সমান মাইনাস ডি বাই সি। এর ক্ষেত্রে সি 0 হওয়া যাবে না, কিন্তু ডিটা 0 হতে পারে। তাহলে ডিটা যদি 0 হয় তাহলে কি আসবে, মাইনাস 0 বাই সি, যেটা কিনা শূন্য। তাহলে এটা তখনই আমাদের সম্ভব ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন কিনা ডি ইকুয়াল টু 0। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে আমাদের সি, যেটাতে ডি আছে। এবারে পাঁচের দাগেরটাও বলেছে এ ওয়াই প্লাস বি, একই রকমভাবে এক্স অক্ষের সমীকরণ কখন হবে, এ ওয়াই প্লাস বি। এক্স অক্ষের সমীকরণ হতে গেলে কি হতে হয়, এক্স অক্ষের সমীকরণ হতে গেলে ওয়াই ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে এর ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আমাকে 0 হতে হবে, ওয়াই ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বাই এ। তাহলে এ নট ইকুয়াল টু 0 এখানে বলে দিয়েছে অঙ্কে, তাহলে বিটা আমাদের 0 হতে পারে। তাহলে যেটা ওয়াই ইকুয়াল টু 0 তখনই হবে যখন বি ইকুয়াল টু 0, সেটা আমাদের দেওয়া আছে 4 নম্বর দাগে, ডি এর দাগের উত্তরটা হবে। বলেছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এটা বলছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক লিখি। এটা তো খুবই সহজ, কারণ আগে আমরা এত কিছু করে নিয়েছি, তার তুলনায় এটা কিন্তু সহজ। এর বিন্দুগুলো যদি আমরা বের করি কীরকম আসে দেখো। এক্ষেত্রে আমরা এই তিনটে বিন্দু পেয়ে গেলাম, সেই তিনটে বিন্দুকে যদি আমরা প্লট করি, 0 4 এখানে আসবে, 6 0 এখানে, আর 3 2টা এখানে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের গ্রাফ। আর এর ক্ষেত্রে ছেদ বিন্দুটা হচ্ছে 0 6 0, তার মানে এইটা হয়ে গেল এক্স অ্যাক্সিসের যেখানে ছেদ করেছে তার স্থানাঙ্ক। আমরা এটা যদি দেখি যে এখান থেকে ওয়াই ইকুয়াল টু যদি 0 দিই তাহলে কি আসবে, 2x সমান 12 আসে, এক্স ইকুয়াল টু 6 আসে। আমরা সরাসরি করতে পারি, 15 2টা আমরা সরাসরি ওইভাবে করব। বলছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 12, এবং এর ক্ষেত্রে বলছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। ওয়াই অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করতে হয় তার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে এর ক্ষেত্রে 2 ইন্টু 0 মাইনাস 3y সমান 12, তাহলে ওয়াই আসবে 12 বাই মাইনাস 3 সমান আসে -4। তাহলে আমাদের ওয়াই বিন্দুতে যেখানে ছেদ করবে তার স্থানাঙ্ক হবে 0 -4। সরাসরি করে দেব। এরপর আসবে 3 দাগেরটা, 3x প্লাস 4y ইকুয়াল টু 12। লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। এর ক্ষেত্রে আমরা এই তিনটে বিন্দু পেয়ে গেলাম, 0 3 0 3 এখানে, 4 0 4 0 এখানে ধরে নিচ্ছি, তারপর হচ্ছে 8 -3 8 -3, এরকম একটা জায়গা হবে। আমরা যদি সরলরেখাটাকে আঁকি তাহলে এরকম সরলরেখাটা আসে, এখানে বিন্দুটা হবে। তাহলে এক্ষেত্রে যে ত্রিভুজটা তৈরি করছে এটা হচ্ছে 0 3, এটা 4 0, আর এটা 8 -3। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 4, এটার দৈর্ঘ্য হচ্ছে 3। তাহলে এর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, 4 2 12, 6 বর্গ একক হয়। ঠিক আছে। এবার বলছে যে কোনো বিন্দু দেওয়া আছে 6 -8, বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে ওটাকে দেখি কোথায় কতটা দূরত্ব হয়। বিন্দুটাকে দেখি আঁকি, 6,
এখানে আমি ধরে নিচ্ছি 6 আর -8 হচ্ছে এখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 6 -8। এটা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কত, সেটা হচ্ছে এইটা, যেটা কিনা -8, আর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব যেটা হচ্ছে কিনা এইটা, যেটা ছিল 6। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এটা এটা 8 হবে। দূরত্ব সবসময় তো পজিটিভ হয়, ওটা তো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হবে 8 আর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হবে 6। এবার আমরা চলে যাব 5-এর দাগে। 5-এর দাগে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখি। এক্স ইকুয়াল টু ওয়াই, এর ক্ষেত্রে যদি আমি বিন্দুগুলো বের করি এক্স ওয়াই কীরকম আসবে, আমি যদি এক্স 1 ধরি ওয়াইও 1 আসবে, এটাকে যদি এক্সটাকে যদি 3 ধরি ওয়াইও 3 আসবে, এক্সটাকে যদি 6 ধরি ওয়াইটাও 6 আসবে। তাহলে এই সমীকরণটাকে আমরা গ্রাফে প্লট করব, করে দেখব তার কোনটা কি আসছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বিন্দু পেলাম, 1 1 1 1 হচ্ছে এইটা, তারপরে 3 3 3 3 আসবে এই বিন্দুটা, 6 6 6 6 6 বিন্দুটা এখানে আসবে। আমরা যদি মাইনাসেও ধরতাম, ধরো -5 আসতো, তাহলে নিচেও -5 আসতো। তাহলে এখানে দেখি ওটাকেও প্লট করি, 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে। তার মানে আর এখানে কিন্তু ধ্রুবকটা 0, তাহলে এটা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা যদি ড্র করি তাহলে এরকম সরলরেখাটা পাবো। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা, এটা বলেছে যে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তার মান লিখি। তার মানে এইটাকে তুমি দেখো, আমি যদি এই বিন্দুটা থেকে একটা ত্রিভুজ আঁকি, আমি এরকম একটা ত্রিভুজ পাবো, বা এখান থেকে যদি আঁকি এটা একটা ত্রিভুজ পাবো, পুরোটা মিলে তখন একটা ত্রিভুজ পাবো। আমি এই বড় ত্রিভুজটা নিচ্ছি, ঠিক আছে, আমি এই ত্রিভুজটাকে কনসিডার করছি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি ছিল, 6 6, তার মানে এটা হয়ে যাবে 6 আর এটাও হয়ে যাবে 6, আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এই যে কোণটা সেইটা হয়ে যাবে 90 ডিগ্রি। আর এর ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজের যদি এটা যদি লম্ব, এটা ভূমি, আর এটা হয় অতিভুজ, ঠিক আছে। সেক্ষেত্রে যদি লম্ব সমান ভূমি হয়, লম্ব সমান ভূমি হয়, তাহলে এইটা তো আমার 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুটো কোণ হয় সেইগুলো কিন্তু 45 ডিগ্রি করে হয়। কারণ সেই দুটো তিনটে কোণের সমষ্টি আমাদের কি হয়, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমি এইটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই কোণটাকে আমি ধরে নিচ্ছি এক্স মনে করো। তাহলে এইটা এক্স আর এর সমান হবে, এটাও এক্স হবে, কারণ লম্ব সমান ভূমি এক্স, তাহলে সেটা সমান 180 ডিগ্রি হয়। তাহলে এটা উপরে গেলে হয় 2x সমান 90 ডিগ্রি, তাহলে কত আসে, এক্স সমান 45 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে আমাদের উত্তর হবে যে 45 ডিগ্রি। এটাও আমরা পরে বিস্তারিত আলোচনা করব কিভাবে এগুলোর এই যে কোণগুলোকে বের করতে হয়।